সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি কাজী রওশনারা সাকিব। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশে বন্যা কবলিত 18 জেলা, বিপদসীমার উপরে 10 নদী, দুর্গত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন দাবি। পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে। কোটা বিরোধীরা আজও অবরোধ করেছে দেশের বিভিন্ন সড়ক। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবারে বিস্তারিত। বন্যার কবলে পড়েছে দেশের 18 জেলার মানুষ। নদ নদীর পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। বিপদসীমার ওপরে রয়েছে 10টি নদ নদীর পানি। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ আছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। খাবার ও নিরাপদ পানির সংকটের পাশাপাশি গবাদি পশুর খাবার নিয়ে সংকটে পড়েছেন কৃষক ও খামারিরা। ডেস্ক রিপোর্ট। নদী ও হাওরগুলো পানিতে পরিপূর্ণ থাকায় দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। জেলার 13টি উপজেলায় 1116টি গ্রামের প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী। নেত্রকোনায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রকোপ কমে যাওয়ায় নদ নদীর পানি কিছুটা কমেছে। তবে উদ্ধাখালী নদীর পানি আজও কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার 29 সেন্টিমিটার উপরে রয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 87 সেন্টিমিটার উপরে রয়েছে। 7 উপজেলার 35টি ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ বন্যায় কবলিত। বন্ধ রয়েছে দুর্গত এলাকার 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ভেঙে গেছে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার অনেক কাঁচা পাকা রাস্তা। বন্যায় টিউবওয়েল তলায় গেছে, বিশুদ্ধ পানির প্রয়োজন। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হাট পয়েন্ট এলাকায় বিপদসীমার 61 সেন্টিমিটার এবং কাজীপুরের মেঘাই পয়েন্টে 56 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলজোর, ইছামতি, করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নের 208 গ্রামের 90,000 মানুষ পানিবন্দী রয়েছে। চহি তলায় গেছে, ব্যাগ জিনিসপাতি ভিজা শেষ, এখন নিজে করে থাকারই মানে জুলুম। রাইতে ঠিক খাওয়া দাওয়া নাই, রান্না বাড়ি নাই, এই পানির নিগে এখন বন্ধু না খাই আসছি। কুড়িগ্রাম জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নাগেশ্বরী উপজেলার মিয়াপাড়া এলাকার পুরাতন বেড়ি বাঁধটির 2টি স্থানে ভাঙনে পৌর এলাকায় পানি ঢুকছে। গরু, ছাগল, ভেড়া, মানুষজন সবগুলাই একটা ঘরের মধ্যে আসি, এই ঘরটা আজকে ডুবে গেল। আমাদের অনেক কষ্ট হইতেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে, আবার বাড়ি তলিয়ে গেছে। বন্যার কারণে গাইবান্ধার 165টি চরাঞ্চলের 95টি স্কুল বন্ধ আছে। গরু ছাগল নিয়ে গাদাগাদি করে একসাথে বাস করছে মানুষ। প্রবল স্রোতের কারণে চরাঞ্চলে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ থেকে কিছুক্ষণ আগে বন্যা পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি মাহমুদুর রহমান উজ্জ্বল। কাল সন্ধ্যা থেকে কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীতে এখন পর্যন্ত আর পানি বৃদ্ধি না পেলেও বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কিন্তু মাঝারি মানের বন্যায় ইতিমধ্যে সিরাজগঞ্জের কাজীপুর সদর, বেলকুচি, চোহালি ও শাহজাদপুর উপজেলার 34টি ইউনিয়নের প্রায় 24,000-এর উপরের পরিবার, প্রায় 90,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী কাল থেকে পানি যদি বৃষ্টির সম্ভাবনা না থাকে, আকাশে যেহেতু সূর্য উঠেছে, মেঘের কোনো সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে আগামী কাল থেকে যমুনার পানি কমতে থাকবে। আর যমুনার পানির বৃদ্ধির সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে। গেল কয়েকদিনের ভারী বর্ষণে বান্দরবানের রুমায় পাহাড় ধসে 4 ঘন্টা বন্ধ ছিল বান্দরবান রুমা সড়ক যোগাযোগ। টানা বৃষ্টিপাতে দুপুরের দিকে রুমা বান্দরবান সড়কের দলিয়ানপাড়া ও খুমিপাড়া এলাকায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মাটি সরিয়ে দিলে 4 ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়। তবে সড়কের বিভিন্ন পয়েন্টে মাটি জমে আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত 24 ঘন্টায় জেলায় 108 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে দিনাজপুরের হিলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কলেজ সহ আশেপাশের এলাকায়।
তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চান নদী পাড়ের বাসিন্দারা। এ পরিকল্পনা বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে তিস্তা পাড়ে সমাবেশ করেছে নদী বাঁচাও তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ। রংপুর থেকে ফুয়াদ হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এমন ভয়ঙ্কর রূপ প্রায় দেখতে হয় তিস্তাপাড়ের বাসিন্দাদের। উজানে ভারী বৃষ্টি হলেই দুশ্চিন্তায় পড়েন নদীপাড়ের মানুষ। ভারতের গজলডোবা বাঁধ খুলে দিলেই তিস্তার বাংলাদেশ অংশে 2 কুল ছাপিয়ে পানি ঢুকে পড়ে লোকালয়ে। পানিবন্দী হয়ে পড়েন লাখ লাখ মানুষ। নষ্ট হয় জমির ফসল, ভেসে যায় মাছের ঘের, ক্ষতি হয় কোটি কোটি টাকা। কিন্তু কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, উজানে বাঁধের কারণে পলি জমে নাব্য হারিয়েছে নদী, পাল্টে যাচ্ছে গতিপথ, বাড়ছে বন্যা, ভাঙনের ক্ষয়ক্ষতি ও ঘর হারানো মানুষের সংখ্যা। এতে দুর্ভোগের সীমা নেই নদীপাড়ের মানুষের। আমাদের জমি ছিল 50 জন, 50 জনের মধ্যে আজ আমরা সব হেরেছি, সব কিছুই গেছে, আর বাস্তব ভিটা পর্যন্ত নাই। নদী ভাঙ্গা আমাদের জমি নাই, মরুভূমির মতো আমরা পড়ে আছি মানুষের জমি। নদী ভাঙ্গা আমরা নৈরাশ হয়ে গেছি, নৈরাশ হয়ে আমাদের ভিটা বাড়ি কিচ্ছু নাই, আমরা দেশে বিদেশে যা অবস্থান করে আছি। এই তিস্তা নদীর ভাঙনে আমাদের বাড়ি করার জায়গা নাই, আমরা কোথায় বাড়ি ঘর করবো সেই চিন্তা ভাবনায়। এই জন্য আমরা চাচ্ছি যে নদী খনন এবং নদী ভাঙন থেকে রক্ষা চাচ্ছি। মন্দির কাছে আমার আবেদন যে 24 সালের মধ্যে তিস্তা নদী খনন করে আমাদের জমিগুলো ভাসলে অনেক আমাদের উপকার। তিস্তাপাড়ের প্রায় 2 কোটি মানুষকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আলাদাভাবে এই পরিকল্পনা বাস্তবায়নে অংশীদার হতে চায় পরাশক্তিধর রাষ্ট্র ভারত ও চীন। এখন সরকারের সিদ্ধান্ত গ্রহণের উপর নির্ভর করছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ। তবে দ্রুত এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে সমাবেশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এ সময় বক্তারা ভূ রাজনীতির শিকার না হয়ে নিজেদের অর্থায়নে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। আমরা চীন বুঝি না, ভারত বুঝি না, আমরা এই অল্প টাকা নিজস্ব অর্থায়নে আমরা করতে চাই। অর্থের যোগান আমরা তিস্তাবাসী সাহায্য করব, অর্থের যোগান যারা বন্ধু রাষ্ট্র তারা যে সহায়তা করে আমরা নেব, অর্থের যোগান কেউ যদি স্বল্প সুদে ঋণ দেয় আমরা সেই ঋণ নেব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে 2 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং জাতীয় অর্থনীতিতে এর একটা বিশাল প্রভাব পড়বে। এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট কি হতে পারে? 1983 সালের জুলাইয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী তিস্তার শতকরা 36% পানি পাবে বাংলাদেশ, ভারত পাবে 39%, বাকি 25% পানি নদীতে সংরক্ষিত রাখা হবে। কিন্তু কিভাবে এই পানি ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না। মাছরাঙা নিউজ ডেস্ক। পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও কর্মবিরতি চলছে। সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে প্রতিবাদ সভা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সব কার্যক্রম বন্ধ রেখে ক্যাম্পাসে অবস্থান নেন যশোর ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরাও। বক্তারা বলেন, শিক্ষার মান বজায় রাখতে শিক্ষকদের সন্তুষ্টি জরুরি বিধায় এই আন্দোলন যৌক্তিক। এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শুধু বৈষম্যমূলক নয়, প্রত্যয় পেনশন স্কিম অপরিপক্ক পরিকল্পনা। একই দাবিতে 1.5 ঘণ্টা প্রতিবাদ সভা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এই আন্দোলনকে কোনোভাবে অযৌক্তিক বলবার সুযোগ নেই, এটি অত্যন্ত যৌক্তিক একটি আন্দোলন। এই আন্দোলন আজকে যারা এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন তাদের নিজের জন্য নয়, আন্দোলনটি এই আন্দোলনটি আমাদের সেই পরবর্তী প্রজন্মের জন্য। 1 জুলাইয়ের পরে যেসব শিক্ষক জয়েন করবেন ওনারা কিন্তু ওই পুরাতন নিয়মে পেনশন পাবেন না, ওনারা পাবেন প্রত্যয় স্কিমের আন্ডারে। সুতরাং আমাদের মধ্যে কিন্তু একটা বৈষম্য অলরেডি সৃষ্টি হয়ে যাচ্ছে। 3টা দাবি সুস্পষ্ট, তারা অবশ্যই স্বতন্ত্র বেতন কাঠামো চান এবং এই প্রত্যয় স্কিম থেকে নিজেদের নাম প্রত্যাহার চান এবং সুপার গ্রেডে চান। এই 3টা দাবি না আদায় হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। এই আন্দোলনের ফলে ক্লাস পরীক্ষা যে বন্ধ, এটার জন্য শিক্ষার্থীদের অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি, আমাদের ফেডারেশনও বলে আসছে যে পরবর্তীতে আমরা অতিরিক্ত ক্লাস পরীক্ষার মাধ্যমে ছাত্রদেরকে এটা পুষিয়ে দেব। কিছুক্ষণ আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন সাভার প্রতিনিধি সৈয়দ হাসিব। মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে 5ম দিনের মতো চলছে আন্দোলন। শিক্ষক
শিক্ষার্থী, কর্মচারীরা সকলে কিন্তু একটি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয় জারিকৃত একটি যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে পেনশন কাঠামো নিয়ে, সেই পেনশন কাঠামো প্রথাটা বাতিলের দাবিতে কিন্তু এই কর্মচারী-কর্মকর্তারা তারা প্রথমে কিন্তু অর্ধদিবস, পরবর্তীতে তারা 15 দিবস কর্মবিরতি পালন করছে। বর্তমানে তারা লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে। তারা সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং এই ধর্মঘট তারা ততদিন পর্যন্ত চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া হবে এবং শিক্ষকরা যেমনটি জানিয়েছেন যে তাদের এই অভিন্ন একটি পেনশন কাঠামো তাদের জন্য স্কিম চালু করতে হবে এবং সেই সাথে আগের যেই পেনশন স্কিম যেটা ঘোষণা করা হয়েছে সেটিকে বাতিলের দাবিতে এই ধরনের আন্দোলন চলছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল, মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ 4 দাবিতে আজ দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে সকাল 11টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। বেলা 1টার দিকে তারা মহাসড়ক থেকে সরে যান। আমরা কখনোই বলিনি কোটা প্রথা বাতিল যাক, আমরা বলেছি এই বৈষম্য যাতে না থাকুক। যে দেশের সংবিধানের অনুচ্ছেদের 28-4 এবং 29-1 অনুযায়ী বলা হয় যে কোটা প্রথার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং শুধুমাত্র অনগ্রসর জাতিকে ওঠানোর জন্য যে কোটা ছিল সেই কোটা আজকে কিভাবে মুক্তিযুদ্ধের 53 বছর পরও মুক্তিযোদ্ধাদের জন্য বসায় রাখে। মুক্তিযোদ্ধাদের আমরা যথেষ্ট সম্মান করি, যথেষ্ট ভালোবাসি, কিন্তু তাদের যে অযৌক্তিক দাবি, তাদের মুক্তিযোদ্ধা কোটা, এই মুক্তিযোদ্ধা কোটার কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের নিজের জায়গা থেকে সরে যাচ্ছি। আমাদের স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে মাটির সাথে লেপ্টে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে 4 দফা দাবি, কোটার যৌক্তিক সংস্কারের দাবি, এই দাবিতে আমরা আজকে সড়ক অবরোধ করেছি 11টা থেকে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আমরা এই কঠোর কর্মসূচিতে গিয়েছি কারণ আমরা মনে করছি বর্তমানে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা কোটার ব্যাপারটায় কোনো প্রকার সিদ্ধান্ত নিচ্ছেন না, তারা বিষয়টা ঝুলিয়ে রাখছেন। আমরা জানি যে আপিল বিভাগে শুনানি হওয়ার কথা, সেই শুনানি পিছিয়ে গেল এবং সরকারের কাছ থেকে নতুন আরেকটি পরিপত্র, যে পরিপত্রে কোনো আইনি সমস্যা থাকবে না, যেটা আসলে আদালত স্থগিত করবে না, এরকম কোনো পরিপত্র নতুন করে জারি করার, কমিশন গঠন করার কোনো প্রকার পদক্ষেপ আমরা নিতে দেখিনি। তাই যেহেতু দেশের নির্বাহী এবং বিচার বিভাগ থেকে আমরা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, তাই আমরা কঠোর অবস্থানে গিয়েছি। আমরা জানিয়ে দিতে চাই যে অবিলম্বে কোটা ব্যবস্থা যৌক্তিক সংস্কার করার পদক্ষেপ নিতে হবে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে এই কর্মসূচি পালন করে। 2 ঘন্টা অবরোধ শেষে দুপুর 1টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর চলে যান। এ সময় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের 2 পাশে প্রায় 3 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহান যাত্রীরা। বৈষম্যমূলক কোটা সংস্কার ও 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে। বরিশালে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বেলা 12টায় বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়ক ব্যবহারকারীরা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। ঢাকার পর এবার এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি চট্টগ্রামে। কীটতত্ত্ববিদদের মাঠ জরিপে মিলেছে এমন তথ্য। ফলে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের বছর ছিল 2023 সাল। সে বছর সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু হয় 1705 জনের। এর মধ্যে চট্টগ্রাম নগরী ও জেলায় প্রাণ যায় 107 জনের, আর ডেঙ্গু আক্রান্ত হন 14,087 জন। এমন বাস্তবতায় সম্প্রতি এক মাঠ জরিপের তথ্য বলছে ঢাকার পরে এডিস মশার ঘনত্ব বেশি চট্টগ্রাম নগরীতে। দেশের কয়েকটি জেলায় গত এপ্রিল মাসে বর্ষা পূর্ববর্তী মাঠ পর্যায়ে জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছেন কীটতত্ত্ববিদরা।
তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে জলাবদ্ধতায় আটকে থাকা পানি, বিভিন্ন ড্রাম, পাত্র, গাছের গর্তে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। সচেতন না হলে গতবারের চেয়ে এবার চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতা আরও প্রকট হওয়ার শঙ্কা। এডিস মশার ঘনত্ব, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং ডেঙ্গু রোগীর সংখ্যা এই কয়েকটি প্যারামিটারকে মিলিয়ে আমরা ডেঙ্গুর যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি সেখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি সঠিক সময়ে এখনই এডিস মশাকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এবছর চিটাগাংয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি হবে। একই শঙ্কার কথা বলছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। ডেঙ্গু প্রতিরোধে তাই বাড়তি নজর দেওয়ার তাগিদ তাদের। চট্টগ্রামে প্রায় 14,000-এর বেশি ছিল এবং ডেথ ছিল অনেক, 100-র উপরে। তো এইটার এগুলির অর্থই হচ্ছে আপনার এবছর একইভাবে ডেঙ্গু বেশি হতে পারে গত বছরের তুলনায়। নগরীতে মশক নিয়ন্ত্রণে কাজ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বছর জুড়ে তাদের ওষুধ ছিটানোর কথা থাকলেও তা নিয়ে নগরবাসীর রয়েছে নানা অভিযোগ। যদিও কর্তৃপক্ষ বলছে এবার প্রস্তুতি আছে তাদের। যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়েছি, আমাদের পর্যাপ্ত ওষুধের মজুদ আমাদের আছে এবং আমরা সকল ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। পাশাপাশি আমরা সচেতনামূলক আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি, বিভিন্ন স্কুল কলেজেও আমরা সচেতনতা কার্যক্রম চালাচ্ছি। এদিকে ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। মজুদ রয়েছে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট। কিটের কোনো অভাব নেই, পর্যাপ্ত পরিমাণ কিট আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পেয়েছি এবং স্বাস্থ্য অধিদপ্তর গতকাল আমাকে ফোন করেছেন, যত কিট লাগে আমাদেরকে সরবরাহ করবে, এটা কোনো কমতি নেই। এবছর জানুয়ারি থেকে 6 জুলাই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 236 জন আর মারা গেছে 3 জন। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলা সহ 9 মামলার আলোচিত আসামি খোকন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে অভিযান চালিয়ে সদর উপজেলার ঘাটুরা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। খোকন খন্দকার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরা গ্রামের মৃত আবলু খন্দকারের ছেলে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেন জানিয়েছেন, খোকনের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মারামারি ও পুলিশের ওপর হামলার ঘটনায় মোট 9টি মামলা রয়েছে। বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জিতেছে বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ ফুটবল দল। গতকাল বিকেলে জেলা সদর স্টেডিয়ামে রোয়াংছড়ি কলেজ ফুটবল দলকে 1-0 গোলে হারায় তারা। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। এ সময় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। টুর্নামেন্টে জেলার 7টি উপজেলার বিভিন্ন কলেজের 12টি ফুটবল দল অংশ নিচ্ছে। আগামী 4 জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। সরবরাহ কমের অজুহাতে রাজবাড়ীতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। তবে দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচামরিচের দাম। রাজবাড়ীতে গত কয়েকদিন ধরে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী। প্রকারভেদে কেজিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। 3 দিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 80 টাকা থেকে 85 টাকা কেজি, তা আজ 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকায়। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে 10 থেকে 15 টাকা। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ 160 থেকে 170 টাকা বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকা। নরসিংদীর শিবপুরে প্রকাশ্যে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। দুপুরে শিবপুর উপজেলা সদর রোডে এই ঘটনা ঘটে। নিহত মারুফ শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যরা জানান, মারুফকে শিবপুরের সদর রোডের একটি বাড়িতে আটকে রাখে সৈকতের নেতৃত্বে একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাকে বাঁচাতে পার্শ্ববর্তী ব্যাংক থেকে ছুটে আসেন তার বোন বৃষ্টি আক্তার। তার সামনেই ভাইকে কুপিয়ে হত্যা করে তারা। এ সময় বৃষ্টির কাছ থেকে তার বাবার পেনশনের তোলা 4 লক্ষ টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
সন্ত্রাসীদের গুলিতে খুলনা ও মুন্সিগঞ্জ 2 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন। এরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার শরফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, অপরজন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন হালদার। পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান রবি আওয়ামী লীগের কর্মী সভা শেষে রাতে মোটরসাইকেলে খুলনা নগরীর বাড়িতে ফিরছিলেন। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় পৌঁছালে 2 থেকে 3 জনের একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে দুপুরে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে আলোচিত কলেজ ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ বাবু মৃধা ওরফে পিস্তল বাবুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বিকেল 5টার দিকে ঢাকার কদমতলী থানার সুফিয়া হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত মাসে পটুয়াখালীতে একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থীকে ধর্ষণ করে নূর মোহাম্মদ বাবু মৃধা এবং তার সহযোগী সুমন সে ঘটনার ভিডিও ধারণ করে। এ কাজে সহযোগিতা করে অজ্ঞাত আরও 2 জন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকাও আদায় করে তারা। পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দুর্নীতি বন্ধ, বেতন বৈষম্য দূর, অভিন্ন চাকরি বিধি তৈরি ও চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। টানা কর্মবিরতির 7ম দিনে সকালে পাবনা জেলার চাটমোহর সমিতির প্রধান কার্যালয় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভায় 5 শতাধিক কর্মকর্তা কর্মচারী এসব দাবির বিপক্ষে অবস্থান নেওয়া কর্মকর্তাদের কুশপুত্তলিকা দাহ করেন। নরসিংদীর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর কার্যালয়ের সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরের হিলিতেও একই কর্মসূচি পালিত হয়েছে। গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিস শাহরিয়ার আকাশের মৃত্যুর জন্য দায়ী বাস চালক ও হেলপারের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে জেলা পাবলিক লাইব্রেরির সামনে গাইবান্ধাবাসীর আয়োজনে মানববন্ধনে অংশ নেন নাফিসের সহপাঠী ও এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। গত 2রা জুলাই রাতে গাইবান্ধার হেলিপ্যাডের সামনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নাফিসকে চাপা দেয়। মানিকগঞ্জে হঠাৎ করেই বেড়েছে পাগলা কুকুর, বিড়াল ও শিয়ালের আক্রমণ। সকালে মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতা ও পশ্চিম সেওতা এলাকায় একটি পাগলা কুকুরের আক্রমণে 18 জন আক্রান্ত হন। সব মিলিয়ে আজ একদিনেই এসব প্রাণীর আক্রমণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে অন্তত 70 জন। একদিনে এত মানুষ আক্রমণের শিকার হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলায়। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের লক্ষ্মীদারি এলাকা থেকে এক স্বর্ণ চোরা কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। ভারতের স্বর্ণ পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে হাবিলদার মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে সকাল 7:30টায় লক্ষ্মীদারি গ্রামের শহীদুল ইসলামের ছেলে মাসুদ রানাকে আটক করে বিজিবি। তার কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের ওজন 1 কেজি 67 গ্রাম। নানা আয়োজনে গাজীপুর, পটুয়াখালী, বান্দরবানে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। সকালে গাজীপুর শহরের রথখোলায় রথ টানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বৈদিক যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে 7 দিনের উৎসব শুরু হয়েছে পটুয়াখালীতে। এ সময় দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা হয়। দিনব্যাপী হরিনাম কীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণ সহ নানা আয়োজন চলে বান্দরবানে। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষে বরিশাল বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ইস্পাহানী মির্জাপুরের উদ্যোগে পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতায় বরিশাল বিভাগের বাছাই পর্বে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই পর্ব শেষে মূল পর্বে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে বরিশাল বিভাগের সেরা 5 বাংলাবিদ। প্রতিযোগিতা শেষে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানী লিমিটেডের উইং ম্যানেজার মোহাম্মদ এমদাদুল ইসলাম। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার।
দেশে বন্যা কবলিত 18 জেলা, বিপদসীমার উপরে 10 নদী, দুর্গত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন দাবি। পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে। কোটা বিরোধীরা আজও অবরোধ করেছে দেশের বিভিন্ন সড়ক। ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম মহানগরী, এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল চিহ্নিত করে ধ্বংসের পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।